ওয়েলকাম টু ভুতুড়ে গপ্প। আজকে আমি আপনাদের যে গল্পটি বলতে চলেছি সেটি আমার শোনা একটি সত্যি ভৌতিক ঘটনা। সুজিত এবং রাধা দুজনেই নিজেদের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল বিয়ে বাড়ি উপলক্ষে। বিয়ে বাড়ি অর্থাৎ রাতের অনুষ্ঠান, দেরি হয়ে যায় ফিরতে। কিন্তু সমস্যা হলো বাড়ি ফেরার শেষ লোকাল ট্রেন তো অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে। লাস্ট যেই জাংশন অব্দি যাবে ট্রেনটি সেখানে অব্দি ওরা পৌঁছে গেছে, কিন্তু ওদের বাড়ি হলো এই জাংশনের পরবর্তী স্টেশন, যেখানে এই মুহূর্তে আর কোনো ট্রেনই যায় না। রাত প্রায় 11:30। সুজিত প্রস্তাব দিল আজ রাতটা স্টেশনেই থেকে যাই, কিন্তু এটা তো মফস্বল এরিয়ার স্টেশন, সেই জন্য স্টেশনটাও যথেষ্ট ফাঁকা, দু একজন মানুষ ছাড়া তেমন কেউ নেই। সঙ্গে রয়েছে রাধা, যদি একা থাকতো তাহলেও না হয় না ভেবেই থেকে যাওয়া যেত, কিন্তু এত রাতে একটি মেয়েকে সঙ্গে নিয়ে স্টেশনে রাত কাটানো ঠিক সুবিধার মনে হচ্ছিল না। তখনই রাধা বলল, না না স্টেশনে থাকবো না, বাড়ি ফিরে চলো। না জানি বাবা, বাড়িতে বাবা মায়েরা চিন্তা করছে, কি কি ভাবছে, চলো চলো বাড়ি ফিরে চলো। সুজিত বলল, আরে বাবা বাড়ি তো ফিরে যেতে চাই, কিন্তু যাবেটা কিভাবে? এখানে তো কোনো ট্রেনই চলছে না, আর এত রাতেও এই সমস্ত অঞ্চলে কোনো অটো বা অন্য কোনো গাড়ি তো পাবে বলে মনে হয় না। রাধা বলে উঠল, তাহলে তো একটাই পথ খোলা আছে, এই রেল লাইন ধরে হেঁটে গেলে হয় না? আমাদের বাড়ি তো এই স্টেশন আর পরবর্তী স্টেশনের মাঝ বরাবর প্রায়। রেল লাইন ধরে হেঁটে গিয়ে কিছুটা না হয় রাস্তা দিয়ে হেঁটে চলে যেতাম। এত রাতে একটু অসুবিধা হবে, কিন্তু একবার চেষ্টা করে দেখা যায় না? মোবাইল তো রয়েছে, মোবাইলের নয় টর্চটা জ্বেলে নেব। সুজিত ঠিক মন থেকে মেনে নিতে পারল না প্রস্তাবটা। এত রাতে অন্ধকারে রেল লাইন দিয়ে হাঁটাটা কি ঠিক হবে? কিন্তু আর তো কোনো উপায়ও নেই। এদিকে রাধা নাছোড়বান্দা হয়ে রয়েছে যে না, ওই রাতেই ফিরবে বাড়ি। আসলে আমাদের বিয়ে হয়েছে বেশ কয়েক মাস হলো, তাই বউয়ের আবদার ফেলতে মন চাইল না। অগত্যা লাইন ধরে হাঁটাই শ্রেয় মনে হলো। চলো দেখা যাক কি হয়। এই কথা শুনে তো রাধা মনে মনে খুব খুশিই হলো। যাক বাবা, বাড়ি ফেরা যাবে, সারাদিনের ধকলের পর একটু বাড়িতে গিয়ে বিছানায় আরাম করে শোয়া যাবে। স্টেশনে রাত কাটাতে সে একেবারেই রাজি ছিল না। দুজনে এবার স্টেশনের শেষ প্রান্তের দিকে এগিয়ে চলল। সেখানে এক বয়স্ক ভদ্রলোক শুয়েছিলেন। ওদের দুজনকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নেমে লাইনের দিকে যেতে দেখেই তিনি পিছন দিক থেকে ডাক দিলেন, আরে আরে কোথায় চললে দুজনে? সুজিত ফিরে তাকালো, দেখলো সেই বয়স্ক ভদ্রলোক ওদেরকেই ডাকছেন। সুজিত বলল, না আসলে আমরা অনেক দূর থেকে এসেছি, আর পরের স্টেশনেই আমাদের বাড়ি, কিন্তু এখন তো আর কোনো লোকাল ট্রেন নেই, তো যাব কি করে? এত রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে স্টেশনে রাত কাটানোটাও ভালো লাগছে না, সেই জন্য আর কি এই লাইন ধরেই ভাবলাম কিছুটা এগিয়ে গিয়ে না হয় একটু রাস্তা ধরে হেঁটে বাড়ি পৌঁছে যাব। খুব বেশি দূরে নয় আমাদের বাড়ি, এই দুটো স্টেশনের মাঝামাঝি, একটা ক্রসিং পড়বে, তারপরেই আমাদের বাড়ি। উনি আশ্চর্য হয়ে বলে উঠলেন, তোমরা দুটোই কি পাগল হয়ে গেছো? এই রাতে লাইন ধরে তোমরা ওইদিকে যাবে? জানো না বুঝি ওই দিকের লাইনে কত মানুষ কাটা পড়েছে? ওই ক্রসিংটার বিষয় শোনোনি যে ওখানে অনেকজন কাটা পড়েছে এর আগে ট্রেন থেকে, কেউ ট্রেন থেকে পড়ে গিয়ে, কেউ বা ওইখানে ক্রসিং পার হতে গিয়ে। সবাই তো বলে ওখানে রাতে তো নাকি যেতেই নেই, আর তোমরা এই মাঝরাতে তাও দুজন মিলে একা একা বলছো ওইখান দিয়ে যাবে। তার আগে বাড়ি হলে নাও বুঝতাম যে ঠিক আছে তোমরা বাড়ি পৌঁছে যাবে, তোমরা বলছো এই ক্রসিং পেরিয়ে বাড়ি? যেও না, একদম যেও না, ভুল করেও যেও না ওই রাস্তায়, তাহলে কিন্তু যা বিপদ হবে সে কিন্তু আর রক্ষা করা যাবে না।
রাধা বলল, ছাড়ো না, যা বলছে বলুক, চলো আমরা আমাদের মতো যাই। সুজিত তাও একবার দাঁড়িয়ে গেল, বলল, আচ্ছা উনি তো বলছেন এরকম, আমিও শুনেছি ওখানে বেশ কিছু মানুষ কাটা পড়েছে ট্রেনে, তাহলে কি থেকে যাবে এখানেই? রাধা জিদ করে বলল, না বলছি তো, বাড়ি যাব আমি, বাড়ি চলো চলো, কিচ্ছু হবে না। আরে বাবা, ওইসব অন্ধবিশ্বাস, কুসংস্কার, ওইসব কিছু হয় না। মানুষ কাটা পড়েছে, তারা পারাপার হতে গেছে ট্রেন আসার সময়, তাই কাটা পড়েছে, বা ট্রেন থেকে ঝুলেছিল, পড়ে গেছে কোনোভাবে, তার জন্য কি ওখান দিয়ে মানুষ যাতায়াত করবে না? ওইসব চিন্তা করো না, এইসব যত ভাববে মনে একটা খচখচানি হবে, তার থেকে চলো চলে যাই, পৌঁছে যাব বাড়ি। সেই বয়স্ক ভদ্রলোক বারবার বারণ করা সত্ত্বেও ওরা দুজন ওনার কথা শুনল না, এগিয়ে গেল বাড়ি যাওয়ার জন্য লাইনের দিকে। জায়গাটা সম্পূর্ণই অন্ধকার, যেমন হয় আর কি ট্রেন লাইন। ট্রেন লাইনের দুপাশে তেমনভাবে জনবসতিও নেই, মাঝে সাঝে একটা দুটো বাড়ি রয়েছে, দুপাশে জলা জমি আর ফাঁকা জমিতেই ভর্তি। আর কখনো কখনো ছোট সরু রাস্তা চলে গেছে সেই ফাঁকা জমির ওপর দিয়ে, হয়তো কোনো লোকালয়তে গিয়ে ওঠে। দুজনে খুব সাবধানে মোবাইলের আলো জ্বেলে এগিয়ে চলেছে সামনের দিকে। রাধার পরনে রয়েছে একটি ভালো শাড়ি, তার সঙ্গে রয়েছে তার চুলটি খোলা, বিয়ে বাড়ি গেছে একটু সেজে গুজে স্টাইল করে। আর সুজিত পরে রয়েছে নর্মাল প্যান্ট এবং শার্ট। শাড়ি পরে থাকায় রাধার রেল লাইনের ওপরে ফেলা পাথর দিয়ে হাঁটতে একটু অসুবিধাই হচ্ছিল, পাটা মাঝে মাঝেই মুচকে যাচ্ছে, কখনো বা শাড়ির আঁচলটা লুটিয়ে পড়ছে পাথরের ওপর। একটু বিরক্ত হয়েই বলল, উফ, এইভাবে আর হাঁটতে পারছি না, আর কতটা বাড়ি? ট্রেনে করে গেলে দেখি এই তো পৌঁছে গেলাম, এখান থেকে ছাড়লো, ওখানে পৌঁছে গেলাম। সুজিত হেসে বলল, আরে বাবা, ওটা ট্রেনে করে গেলে, হেঁটে গেলে তো একটু সময় লাগবেই, তার সঙ্গে এরম ঘুটঘুটে অন্ধকার, দেখে শুনে হাঁটো তুমি, আবার এখানে পা ফা মুচকে পড়ে ব্যথা পেও না যেন। রাধা বলল, হ্যাঁ হ্যাঁ, সে নয় সামলে হাঁটছি, কিন্তু এই শাড়ি পরে যে বড্ড অসুবিধা হচ্ছে, তার সঙ্গে আবার আমার চুলটাও খোলা, কোন দিকে যে সামলাই ভেবে পাচ্ছি না। সবেমাত্র রাধা কথাটা বলে শেষ করলো, সঙ্গে সঙ্গে সে একটা পাথরের মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেল রেল লাইনের ওপরে, জোরে চিৎকার করে উঠল, আ করে। সুজিত পেছনে ফিরে তাকালো, দেখলো রাধা রেল লাইনের ওপর পড়েছে পা মুচকে। এসে তো বকাবকি করলো রীতিমতো, যে এইভাবে কেউ হাঁটে? না পারলে তুমি শাড়ির আঁচলটা গুজে নাও, অথবা চুলটাকে কোনোভাবে আটকে নাও। রাধা করুণ সুরে বলল, আচ্ছা ঠিক আছে, বকবে পরে, আগে আমাকে এখান থেকে তোলো তো দেখি। পাটা পুরো ব্যথায় ভরে গেল আমার, উফ, তার সঙ্গে রেল লাইনে নোংরা কত রকমের তার নেই ঠিক, তার মধ্যে আমার চুলটাও পড়লো, তার সঙ্গে শাড়ি পুরো মেখে গেল নোংরায়, এত ভালো শাড়ি আমার নষ্ট হয়ে গেল। সুজিত বলল, পাচ্ছা পাগল মেয়ে তো, নিজের পায়ে ব্যথা পেয়েছে সেই দিকে খেয়াল নেই, কোথায় শাড়িতে নোংরা লেগেছে, চুলে নোংরা লেগেছে, আরে বাবা ওগুলো তো ধুলেই ঠিক হয়ে যাবে। তুমি ওঠো দেখি, এবার আসো তো, আমার সঙ্গে সঙ্গে হাঁটো, আমার সামনে হাঁটো, আর পেছনে হাঁটতে হবে না। রাধা বলল, আমি তো হাঁটতেই পারছি না ঠিক করে। সুজিত বলল, আর সেসব ভেবে বলে লাভ নেই, এতটা রাস্তা এসে গেছো, আর তো কিছুটা, ওই দেখো দেখো দূরে একটা আলো দেখা যাচ্ছে, ওইটাই হলো ক্রসিং, চলো ওখানে চলো, তাহলে আর একটুখানি হেঁটে গেলেই বাড়ি পৌঁছে যাবে। রাধা সুজিতের হাত ধরে বহু কষ্টে উঠে দাঁড়ালো, কিন্তু রাধার যেন মনে হচ্ছে আগের থেকে বেশি ভারী হয়ে গেছে শরীরটা। আগে যতটা সহজেও হাঁটতে চলতে পারছিল, মনে হচ্ছে যেন ওর পিঠে কোনো বোঝা দিয়ে রেখেছে কেউ, খুব ভারী লাগছে শরীরটা। হয়তো পা মুচকে গেছে, পাটা ফুলেওছে একটুখানি, সেই জন্য এরকম লাগছে, অতটা আর গুরুত্ব দিল না। ও এবার সুজিতের সামনে সামনে এগিয়ে চলল। কিছুটা দূর এগোনোর পরই
সেই ক্রসিংটা দেখা গেল। সামনে আর একটু হাঁটলেই ক্রসিংয়ের পাশ দিয়ে যে রাস্তাটা, ওটা ধরে এগোলেই কিছুক্ষণ, তাহলেই ওদের বাড়ি পৌঁছে যাবে ওরা। সুজিত ক্রসিংয়ের কাছাকাছি আসতেই অনুভব করলো ঠান্ডাটা এখানে একটু যেন বেশি। ওর গায়ে যেন একটা ঠান্ডা হাওয়া লাগছে। ও ভাবলো হয়তো ওই ভদ্রলোক এমন বলেছেন বলে মনের মধ্যে একটা ভয় তো রয়েছেই, সেই জন্য এরকম অনুভূতি হচ্ছে যে এখানে একটু বেশি ঠান্ডা। ওসব মনেরই ভুল। ওসবে পাত্তা না দিয়ে ও আর রাধা এগিয়ে চলল। ক্রসিংটা সবে পার করতে যাবে তখন রাধা হঠাৎ বলে উঠল, আমি এখানে থাকবো কিছুক্ষণ। তোমার কি পায়ে চোট লেগে মাথায় গন্ডগোল হয়ে গেল? কি আবল তাবল বকছো? তুমি এখানে থাকবে কেন কিছুক্ষণ? রাধা একটা জেদ করার মতো বলল, বলছি না আমাকে এখানে কিছুক্ষণ থাকতে দাও, আমার এখানটা খুব ভালো লাগছে থাকতে। সুজিত বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে আর ভয় দেখাতে হবে না, আমি অনেক ভয় পেয়েছি, চলো। সুজিত মনে মনে হাসলো, ভাবলো রাধা দুষ্টুমি করছে, ওকে ভয় দেখাচ্ছে। ও এক প্রকার রাধার হাতটা ধরে সামনের দিকে টেনে নিয়ে গেল। কিন্তু যেন মনে হচ্ছে যে শুধু রাধাকে নয়, রাধার সঙ্গে আরও বোধহয় বেশ কিছু জন আছে। এতটা ভারী বা এতটা শক্ত লাগছে কেন রাধাকে? সুজিত মস্করা করে রাধাকে বলে উঠল, তুমি দেখছি বিয়ে বাড়ি খেয়ে একটু বেশিই ভারী হয়ে গেছো, অনেক কি খাওয়া দাওয়া করে ফেলেছ? রাধা কোনো উত্তর দিল না। চুপচাপ সে সুজিতের সঙ্গে এগোতে থাকলো। সুজিত ভাবলো এরমভাবে বলাটা মনে হয় ঠিক হলো না, রেগে গেছে বউ আমার। দুজনে আর কিছুক্ষণ এগোনোর পরই বাড়ি পৌঁছে গেল। বাড়ি ঢুকতেই কিরম একটা আস্তে আস্তে গন্ধ লাগলো নাকে সুজিতের। রাত প্রায় 12:30 বেজে গেছে। সুজিতের বাবা মা দুজনেই জেগেছিলেন। বাড়ি ঢুকতেই ওনারা প্রশ্ন করলেন, কি রে এত রাত হলো কেন? আমরা যে সেই কখন থেকে বসে আছি, চিন্তা হচ্ছে তোদের জন্য। রাধা বলে উঠল, হ্যাঁ মা, ওই জন্যই তো আমরা চলে এলাম, আসলে ট্রেন ছিল না সেই সময় কোনো, তাই অজ্ঞতা আমাদের হেঁটেই আসতে হলো লাইন ধরে। সুজিতের বাবা শুনে বললেন, সে কি বৌমা, তোমরা এই রাতে ওই লাইন ধরে এসেছো? তোমরা ঠিক আছো তো? সুজিত বলল, হ্যাঁ ঠিক থাকবো না কেন, কি যে বলো না, এই তো আমরা দাঁড়িয়ে আছি, ঠিকই তো আছি। তবে এরম বাড়িতে এরম আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে কেন? সুজিতের মা হাঁ করে তাকিয়ে রইল। আস্তে গন্ধ? কি বলছিস? বাড়িতে তো কোনো মাছ মাংস কিছু নেই, আস্তে গন্ধ কোথা থেকে আসবে? তাহলে হয়তো দেখ রাস্তা থেকে কিছু থেকে বেরোচ্ছে। যা বাবা, অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়। ওদের ঘরটা দোতলার উপরে। দুজনেই গেল ঘরে শুতে। শুতে এসে সুজিতের মনে হলো, না, ঘরেও কিরম একটা আস্তে গন্ধ বেরোচ্ছে। ও রাধাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি পাচ্ছ না কোনো আস্তে গন্ধ? রাধা কোনো উত্তর দিল না, শুধু মাথাটা দুদিকে নাড়িয়ে শুতে চলে গেল। সুজিত বলল, আরে শুতে চলে গেলে জামা কাপড়টা ছাড়ো, এই তো তখন বলছিলে শাড়ি নোংরা হয়ে গেল, নোংরায় পড়ে গেলাম। তাহলে? রাধা বলল, হ্যাঁ ছাড়ছি, বলে সে চলে গেল জামা কাপড় চেঞ্জ করতে। সুজিত ততক্ষণে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুতে চলে এলো। রাধা বেশ কিছুক্ষণ পর আসার পর শুয়ে পড়ল। সুজিত বলল, কি হয়েছে তোমার, এত চুপচাপ হয়ে গেলে হঠাৎ? রাধা বলল, না শরীরটা না ভালো লাগছে না, তার সঙ্গে একটু খিদে খিদেও পাচ্ছে। সুজিত হাঁ করে বলল, খিদে পাচ্ছে? কি বলছো, তুমি ঠিক করে খাওনি? রাধা বলল, না খেয়েছিলাম, কিন্তু কেন জানি না আবার খিদে পাচ্ছে একটু। ও আমি শুয়ে পড়ছি, ঠিক হয়ে যাবে, কাল সকালে উঠে খেয়ে নেবো কিছু। তুমি বরঞ্চ লাইটটা নিভিয়ে ছোট লাইটটা জ্বেলে দাও, শুয়ে পড়ি, কাল আবার অনেক সকালে ওঠার আছে। সুজিত আর কোনো কথা না বাড়িয়ে লাইটটা নিভিয়ে ছোট লাইট জ্বেলে শুয়ে পড়ল। কতক্ষণ সময় পেরিয়েছে জানে না,
দুজনেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মাঝরাতে একটা হাসির আওয়াজ আসছে কোথা থেকে যেন। সুজিত প্রথমে চোখ না খুলেই ভাবল স্বপ্ন দেখছিলাম না কি, কিন্তু না, হাসির আওয়াজটা তো এখনো আসছে মনে হচ্ছে। সুজিত বিছানায় উঠে বসল। উঠে বসে দেখে পাশে তো রাধা নেই। ও একবার ডাক দিল, রাধা, তুমি কি বাথরুমে গেছো? কোনো শব্দ পাওয়া গেল না। ও দরজাটা খুলে বের হলো। মনে হচ্ছে যেন হাসির আওয়াজটা নিচের থেকে আসছে, রান্নাঘর থেকে। সুজিত সিঁড়ির দিকে পা বাড়ালো। হঠাৎ কেউ যেন সুজিতকে পিছন দিক থেকে ধাক্কা দিল। সুজিত গড়িয়ে পড়ল সিঁড়ি দিয়ে। সাথে সাথেই সুজিত চিৎকার করে উঠল ব্যথায়। ওর চিৎকার শুনে সুজিতের বাবা মা দুজনেই ছুটে এলেন তাদের ঘর থেকে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই হাসির আওয়াজ থেমে গেল। ওনারা এসে দেখেন সুজিত সিঁড়ির পাশে গড়িয়ে পড়ে রয়েছে। ওনারা জিজ্ঞেস করলেন, কিভাবে পড়লি রে এখানে? ওঠ ওঠ। সুজিত বলল, জানি না মা, মনে হলো যেন পেছন দিক থেকে কেউ ধাক্কা মেরেছে। সুজিতের বাবা বলছে, ধাক্কা মেরেছে পেছন দিক থেকে? কে ধাক্কা মারবে? ওপরে তো তুই আর বৌমা ছাড়া কেউ নেই। সুজিত বলল, না না, ওপরে শুধু আমিই ছিলাম, তোমার বৌমা নেই ওপরে। এখানে রান্নাঘরের থেকে একটা হাসির আওয়াজ আসছিল, তাই সেটাই দেখতে আমি আসছিলাম, কিন্তু মনে হলো যেন কেউ পেছন দিক থেকে আমাকে জোরে ঠেলে ফেলে দিল সিঁড়ি দিয়ে। সুজিতের বাবা একটু চিন্তায় পড়লেন। বলল, তাই? আচ্ছা চ দেখি রান্নাঘরের দিকে, চ, কি বলছিস? সবাই মিলে রান্নাঘরে গিয়ে যে দৃশ্য দেখলো তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। গিয়ে দেখে রাধা রান্নাঘরের ফ্রিজে যত খাবার ছিল সমস্ত খাবার বের করে খেয়েছে, সারা গায়ে মেখেছে। তার সঙ্গে এখন সে বসে কাঁচা সবজি পর্যন্ত খেয়ে নিচ্ছে। এই দেখে সুজিত দৌড়ে গেল, গিয়ে রাধার হাত থেকে কাঁচা সবজি ফেলে দিয়ে ওকে ঝাঁকিয়ে বলল, কি করছোটা কি? পাগল হলে নাকি সত্যি সত্যি? তুমি এইভাবে কাঁচা সবজি খাচ্ছ, এত খাবার খেয়েছো, তোমার কি খুব খিদে পেয়েছে? তাহলে তুমি ডাকতে পারতে মাকে, মাই না হয় কিছু বানিয়ে দিত। রাধা কোনো কথা বলল না, শুধু রাগের চোখে সুজিতের দিকে তাকালো। সেই দৃষ্টিতে যেন আগুন রয়েছে, চোখ দুটো পুরো লাল, তার সঙ্গে মনে হচ্ছে যেন ও চোখ দিয়েই ভস্ম করে দেবে সুজিতকে। সুজিতের মা রাধার এই রূপ দেখে খুবই ভয় পেয়ে গেলেন। তিনি দৌড়ে গিয়ে ছেলের হাতটা ধরে টানলেন, ছাড় ওকে, ছাড়, এখান থেকে চ। কি বলছো আজে বাজে? এখান থেকে যাব মানে? রাধাকে আগে নিয়ে যাই। সুজিতের মা বলল, না তুই ওকে ছাড় না, ও একা একা ঠিক চলে যাবে, তুই চ আগে এখান থেকে। কিন্তু সুজিত কিছুতেই তাতে রাজি হলো না। ও জোর করে রাধাকে ওখান থেকে নিয়ে ঘরের দিকে গেল। সুজিত ঘরে নিয়ে গিয়ে রাধাকে বকে বলতে লাগলো, যাও আগে শিগগিরই বাথরুমে যাও, গিয়ে ভালো করে স্নান করে এসো। এইভাবে সারা গায়ে এঁটো কাটা মেখে বসে আছো, তুমি কি ঠিক করে খেতে পর্যন্ত পারোনি? এরম অবস্থা কেন তোমার? রাধা এবার খুবই রেগে গেল। রেগে চিৎকার করে বলল, এখন আমি তোমার কথা শুনে সবকিছু করব নাকি? কিন্তু সেই গলাটা রাধার ছিল না। মনে হচ্ছে যেন রাধার মধ্যে থেকেই একসঙ্গে অনেকজন কথা বলছে। রাধার গলাটা ইকো হচ্ছিল প্রায়। সুজিতের বাবা মা বুঝে গেল কি ঘটেছে তাদের বৌমার সঙ্গে। ওনারা দৌড়ে এসে সুজিতকে বললেন, তুই সরে আয় ওর কাছ থেকে, ও আর রাধা নেই। সুজিত তাও বুঝতে পারছে না যে কি রাধা নেই, কি আজে বাজে বলছো তখন থেকে তোমরা, সামনে দাঁড়িয়ে রাধা। সুজিতের বাবা বললেন, হ্যাঁ তোর সামনে রাধাই দাঁড়িয়ে, কিন্তু ওর সঙ্গে আরো অনেকে রয়েছে, ওই জন্যই আমি তোদের বারবার জিজ্ঞেস করছিলাম তোরা ঠিক আছিস কিনা।
এত রাতে ওই রেল লাইন দিয়ে কেউ আসে? তুই সরে আয়, আয় আর আমাকে বল কি ঘটেছে ওখানে। সুজিত বলল, কি ঘটবে? আমরা রেল লাইন দিয়ে হেঁটে আসছিলাম, মাঝখানে শুধু একবার রাধা পা মুচকে পড়ে গেছিল, আর তো কিছু হয়নি। বলছে পা মুচকে পড়ে গেছিল রেল লাইনের ওপরে? বলছে হ্যাঁ, ওই ওর চুল আর শাড়ি সামলাতে অসুবিধা হচ্ছিল, ওর মধ্যেই পড়ে গেছিল। সুজিতের মা বলল, সে কি, বৌমার চুল কি খোলা ছিল ওই সময়? বলছে হ্যাঁ, ওই চুল আর শাড়িতে একটু নোংরাও বোধহয় লেগে গেছিল বলে তো বলছিল। কি সর্বনাশ! তোরা এগুলো আগে বলবি তো? ওখানে জানিস না জায়গাটা ভালো না? ওখানে কত কিছু ঘুরে বেড়ায়। তুই বেরিয়ে আয়, ঘর থেকে বেরিয়ে আয়, বৌমাকে ওখানে রাখ, দেখি কি করা যায়। দুজনে এক প্রকার সুজিতকে ঘর থেকে টেনে বের করলেন, রাধাকে ঘরেই বন্ধ করে রাখলেন। রাধাকে ঘরে বন্ধ করায় রাধা যেন আরো বেশি করে রেগে গেল, জোরে জোরে দরজায় আঘাত করতে লাগলো, আর অন্য একটা গলায় বলতে লাগলো, খোল আমাকে বলছি, খুলে দে এখান থেকে, আমার খিদে পেয়েছে, অনেক দিন আমি কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে, আমায় খুলে দে ঘর থেকে, নয়তো আমি তোদেরই চিবিয়ে খাবো, খোল শিগগিরই। এবার সুজিতও একটু ভয় পেয়ে গেল, কিন্তু রাধা এইভাবে ভেতরে একা বন্ধ, তার সঙ্গে দরজায় আঘাত করছে, যদি ওর লেগে যায় কোনোভাবে, সেই চিন্তায়ও একবার ভাবলো দরজাটা খুলে দেবে, কিন্তু তারপরে আবার কি যেন একটা ভেবে সরে এলো। সুজিতের মা বললেন, তুই দাঁড়া, এখনই একবার একটা ঠাকুরমশাইকে ফোন করি, দেখি উনি কোনো উপায় বলতে পারেন কি না। তোরা যে কি করিস রাস্তাঘাটে, কিছুই বলিস না, কি বড় বিপদ ডেকে এনেছিস বলতো, এই মাঝরাতে আমি কি করব এখন? সুজিতের মা ওনাদের কুলপুরোহিতকে ফোন করেন। উনি বলেন, রাতটুকু পার হোক, আমি ভোর হতেই চলে আসছি তোমাদের বাড়িতে। তাই ওরা তিনজনই এক প্রকার বাধ্য হলো ভোরের অপেক্ষা করতে। ভোরের আলো সবে ফুটতে না ফুটতেই পুরোহিত চলে আসবেন বলেছেন, কিন্তু সেই ভোর হতে যে এখনো প্রায় ঘন্টা দেড় দুই বাকি। ততক্ষণে ঘরের ভেতরে যেন তাণ্ডব চলছে। রাধা চিৎকার করছে, কখনো বা কাঁদছে, আবার কখনো বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে, কখনো আবার দরজায় ধাক্কা মারছে, রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলছে। ওরা সকলে ঘরের বাইরে বসেই অপেক্ষা করছিল ভোর হওয়ার। তখনই হঠাৎ যেন মনে হলো কোথা থেকে একটা ঠান্ডা হাওয়া এসে ওদের গায়ে লাগলো, কিন্তু চারিদিকেই তো দরজা জানলা বন্ধ করা, তাহলে ঠান্ডা হাওয়াটা আসছে কোথা থেকে? ক্ষণিকের জন্য সকলের গায়ে কাঁটা দিয়ে উঠল। ভাবলো, তাহলে কি ঘরের ভেতরে যা হচ্ছে বা ভেতরে যারা রয়েছে তারা কি ঘরের বাইরে কোনোভাবে এসে গেল? কিন্তু তারপরে আর তেমন কিছুই তারা অনুভব করলো না। আস্তে আস্তে ভোর হয়ে গেল। পুরোহিত মশাই চলে এলেন ওনাদের বাড়িতে ভোর হওয়ার কিছুক্ষণ বাদেই। এসেই প্রথমে সুজিতকে জিজ্ঞাসা করলেন, কাল রাতে কি কি ঘটেছে সম্পূর্ণটা আমাকে খুলে বলো, মনে করে সমস্তটা কিছু বলবে, তবেই আমি বুঝতে পারবো কি ঘটেছে আর কিভাবে এর থেকে রেহাই পাওয়া যেতে পারে। সুজিত কোনো কিছু না লুকিয়ে ওনাকে কাল রাত থেকে ঘটে চলা সমস্ত ঘটনাই বলল, এমনকি ওরা ভোরের দিকে গায়ে যে ঠান্ডা হাওয়া অনুভব করেছে সেটা পর্যন্ত বলল। সমস্ত কিছু শুনে পুরোহিত মশাই গম্ভীরভাবে বললেন, এতবার সেই ভদ্রলোক যখন তোমাদের বারণ করছিলেন, কথাটা ওনার শুনে ফেললেই ভালো করতে। সকলেই জানে ওই রাস্তাটা ভালো না, ওই ক্রসিংয়ে কত মানুষ অপঘাতে মারা গেছেন, কত জনের কত রকম হয়তো ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে, সেই আত্মাগুলো ওখানেই তো ঘুরবে নাকি? তোমরা ওখান দিয়ে এসেছো, তার উপর মাঝ রাতে চুল খুলে বৌমা ওখান দিয়ে হেঁটে এসেছেন, তোমরা যে কি বড় ভুল করেছো তা এখন নিশ্চয়ই বুঝতে পারছো।
সুজিত মাথা নিচু করে বলল, হ্যাঁ পুরোহিত মশাই, ভুল তো করেছি, কিন্তু এর থেকে কি করে রেহাই পাবো বলুন। সবার আগে আমাকে ঘরের ভেতরে ঢুকতে দাও, দেখি বৌমার সঙ্গে কি ঘটেছে। কিন্তু সুজিতের মা কিছুতেই তাকে ঘরে ঢুকতে দিতে চাইছিলেন না, কারণ বৌমার যা রূপ উনি দেখেছেন গতকাল রাতে, ওনার আর সাহস হচ্ছে না রাধাকে ঘর থেকে বার করার। পুরোহিত মশাই এবার জোরে ধমক দিয়ে বললেন, কি হলো কি, বলছি না ঘরটা খোলো, না দেখলে আমি বুঝবো কি করে কি ঘটেছে। পুরোহিত মশাই ঘরে ঢুকতেই রাধা বলে উঠল, চলে যা, চলে যা এখান থেকে, আমি কোথাও যাব না, আমি যাব না এখান থেকে কোথাও, চলে যা এখান থেকে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে বল না রে, ওদের খেতে দিতে বল না। পুরোহিত মশাই আরও বেশ কিছুক্ষণ ওখানেই দাঁড়ালেন। রাধা যা যা বলছে সমস্ত কিছু শুনে বুঝে ওর পরিস্থিতি উনি ঘর থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন, বেলার দিকে একটা হোমযজ্ঞ করতে হবে, সেই সময় রাধাকে ভালো করে দড়ি দিয়ে হাতটা পাটা বেঁধে রাখবে, কারণ ওর মধ্যে যারা আছে তারা কিন্তু এত সহজে ওকে ছেড়ে যেতে চাইবে না। আর একটা জিনিস মনে রাখবে, আমি যা যা করব রাধার ভালোর জন্যই করব। রাধার চুলটা পুরোটাই কেটে ফেলতে হবে। ওর শরীরের মধ্যে এক নয়, দুটো আত্মা রয়েছে। রাধার শরীরের মধ্যে তারা প্রবেশ করেছে ওর চুল দিয়েই। চুলটা যেখানে লেগেছে রেল লাইনের ওপরে, হয়তো ওখানেই ওনাদের আত্মারা ঘোরাফেরা করছিলেন, অথবা কারোর মৃত্যু হয়তো ওই জায়গাতেই হয়েছিল। ওর চুল দিয়েই ওনারা ওর মধ্যে প্রবেশ করেছে। তবে আমি এও বুঝতে পারছি সেই দুটি আত্মা ছাড়াও এখানে আরও কোনো আত্মা রয়েছে, যেটা এখনো কারোর মধ্যেই প্রবেশ করেনি, কিন্তু তার অস্তিত্ব বুঝিয়ে দিচ্ছে। আমি এখানে একটা খুব হালকা আষ্টে গন্ধ পাচ্ছি। সুজিত শুনে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আমিও পেয়েছিলাম কালকে রাতে, এই আষ্টে গন্ধটার কথাই আমি বলছিলাম। পুরোহিত মশাই শুনে বললেন, হ্যাঁ আমি বুঝতে পারছি, আর সেই আত্মাটাকে তুমি এনেছো। সুজিত বলল, আমি? কিন্তু আমার সঙ্গে তো এরম কিছু ঘটেনি। বলছে, ঘটেনি ঠিকই, কিন্তু এই আত্মাটা তোমার সঙ্গেই এসছে কোনোভাবে। তখন সুজিত অনেক ভেবে বলল, হ্যাঁ আসলে কাল রাতে যখন রাধা নিচে ছিল রান্নাঘরে, আমার মনে হলো কেউ যেন আমাকে পেছন দিক থেকে ধাক্কা মেরেছে। শুনে ঠাকুরমশাই বললেন, আমি তো বলছি ওই আত্মাটাকে তুমিই এনেছো। কোনোভাবে তোমার মধ্যে প্রবেশ করতে না পেরে সেই আক্রোশেই তোমাকে ধাক্কা মেরেছিল। তাই দুজনে মিলেই আজকে যে হোমযজ্ঞ করব ওখানে বসবে, আর মনে থাকে যেন রাধার হাতটা কিন্তু ভালো করে বেঁধে দেবে, ও চেষ্টা করবেই যাতে ওখান থেকে উঠে যেতে পারে। সুজিত বলল, না না, আমি সমস্ত ব্যবস্থা করব, আপনি আসুন বেলার দিকে, ততক্ষণ আমি রাধাকে এই ঘরেই বন্ধ রাখছি। ঠাকুরমশাই বললেন, সেটাই মঙ্গল হবে তোমাদের জন্য। বেলার দিকে উনি বেশ কিছু পুজোর সামগ্রী নিয়ে আর সঙ্গে আরও দুজন লোককে নিয়ে এলেন সুজিতের বাড়িতে হোমযজ্ঞ করতে। ইতিমধ্যেই পাড়ার মধ্যে খবর ছড়িয়ে পড়েছে যে ওদের বাড়িতে নাকি কোনো আত্মা বাসা বেঁধেছে। অনেক লোকই ছুটে এসেছে ওনাদের ভূত তাড়ানো দেখতে। রাধাকে পুজোর মধ্যে বসাতে অনেক কষ্ট করতে হলো, তবে 3-4 জন লোক মিলে রাধার হাত পা বেঁধে ওকে কোনোভাবে বসালো। তার পাশেই বসলো সুজিত। বেশ কিছুক্ষণ পুজো অর্চনা করার পরে পুরোহিত মশাই গঙ্গা জল ছিটিয়ে দিলেন রাধার ওপরে এবং সুজিতের ওপরে। রাধা চিৎকার করে উঠল, আর জানি না কোন অজানা ভাষায় সে কথা বলে উঠল। এভাবেই বেশ কিছুক্ষণ পুজো অর্চনা চলার পর রাধা মাটিতে লুটিয়ে পড়ল। পুরোহিত মশাই দুজনের হাতেই একটা করে তাবিজ বেঁধে দিলেন, বললেন 3 দিনের জন্য অন্তত এটা পড়ে থেকো, তারপরে খুলে জলে বিসর্জন দিও। সুজিত জিজ্ঞাসা করলো,
তাহলে কি রাধা পুরো সুস্থ হয়ে উঠেছে? পুরোহিত মশাই বললেন, সে তো ওর জ্ঞান ফেরার পরই বোঝা যাবে, তবে আমার যতটা করণীয় আমি করে দিয়েছি। আর চেষ্টা করবে কোনোদিনও যেন ওই লাইন বরাবর আর হেঁটে না আসার। পুজো চলাকালীনই পুরোহিত মশাই রাধার মাথার সমস্ত চুল কাটিয়ে ফেলেছিলেন। সেই কাটা চুলগুলো সুজিতের বাবার হাতে দিয়ে বললেন, এইগুলো নিয়ে দূরে কোথাও গিয়ে মাটির তলায় পুঁতে দেবে। দেখবে যেন সেখান থেকে কেউ মাটি ফাটি খুঁড়ে এগুলো বের না করতে পারে। সেই কথা মতোই সুজিতের বাবা বেরিয়ে গেলেন ওগুলো দূরে কোথাও পুঁতে দিয়ে আসতে। আর পুরোহিত মশাই বারবার করে ওদের সাবধান করে দিলেন যেন দ্বিতীয়বার এরকম কোনো ভুল না হয়। সুজিতের আজও অজানা যে সেই আত্মারা কারা ছিল এবং কেনই বা ওদের সঙ্গে এসেছিল। তবে ভুল করেও সে আর ওই রাস্তা দিয়ে কখনোই হেঁটে ফেরে না। এমনকি ওর চেনা জানা সকলকেই বারবার বারণ করে দেয় কোনোদিন যেন ওই রেল লাইন বরাবর হেঁটে ওরা না ফেরে। এখন রাধা এবং সুজিত দুজনেই সুস্থ আছে, তবে সেই থেকে ওরা চেষ্টা করে বড়দের কথা শুনে চলার এবং অযথা অন্ধবিশ্বাস বলে সব কিছুকে এড়িয়ে না যাওয়ার। বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। সত্যিকারের ঘটনা কালেক্ট করে সেগুলোকে রেকর্ডিং করে তারপর চ্যানেলে পোস্ট করতে হয়তো একটু সময় লেগে যাচ্ছে, তবে আমি কথা দিচ্ছি চেষ্টা করব আগামী দিনে আরও বেশি করে গল্প পোস্ট করার। আপনারাও চাইলে নিজেদের সত্যিকারের অভিজ্ঞতা আমাকে আমার মেল আইডিতে লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি আমার মেল আইডি দিয়ে দেব, তবে চেষ্টা করবেন সেগুলো যেন এর আগে অন্য কোথাও পোস্ট না হয়ে থাকে, আর সেগুলো যেন সত্যিকারে আপনাদেরই সত্যিকারের অভিজ্ঞতা হয়। তাহলে সকল শ্রোতা বন্ধুদেরও যেমন ভালো লাগবে শুনতে, আমারও কিন্তু গল্পগুলো পড়তে খুবই ভালো লাগবে। আপনাদের যদি আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলোও ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তবেই তো পরের গল্পগুলো শুনতে পারবেন, ঘটনাগুলো জানতে পারবেন। দেখা হচ্ছে পরের গল্পে, খুব তাড়াতাড়ি, যেটা আসতে চলেছে আমার চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।